আকাশ, আমার মাথা ছুঁয়ে তুই বল, তোর ভাবিকে বিয়ে করবি? আমি তোর বিয়ে তোর ভাবির সাথে, মানে রিয়ার সাথে তোর বিয়ে দিতে চাই। প্লিজ বাবা, তুই না করিস না। রাত প্রায় 11টা। আকাশ অফিস থেকে বাসায় ফিরতেই তার আম্মু তার মাথায় হাত রেখে এই কথাটা বলে উঠল। আকাশ তার আম্মুর কথার মানে বুঝে উঠতে পারতেছে না। আকাশ বলতে লাগলো, আম্মু, তুমি এসব কি বলতেছো? আমি আমার ভাবিকে বিয়ে করব কেন? ভাইয়া কোথায়? উনি ভাবিকে রেখে কোথায় গেছে? তোর ভাইয়া যেখানে ইচ্ছে যাক, তুই আমার কথার উত্তর দে। তুই তোর ভাবিকে বিয়ে করবি নাকি বিয়ে করবি না সেটা বল। আমি ভাবিকে বিয়ে করতে যাব কেন সেটা তো বলবে। তুই আগে বিয়ে কর, এরপর সব কিছু জানতে পারবি। তুই আমার সাথে আয়। কাজী সাহেব, আপনি বিয়ের সকল কিছু কার্যক্রম শুরু করেন। এই বলে আকাশের আম্মু আকাশের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো সোফায়। আকাশকে বসিয়ে দিয়ে তার পাশে বসে পড়ল। এদিকে আকাশের ভাবি রিয়া সোফায় বসে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেব বলতে লাগলো, মুসলিমা খাতুনের একমাত্র কন্যা রিয়া ইসলামকে 3,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি বিয়ে করতে রাজি থাকলে বলেন কবুল। আকাশ সবার মুখের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, তুই কবুল বলবি নাকি আমার মরা মুখ দেখবি সেটা বল। আকাশ তার আম্মুর মুখে এই কথা শুনে তাড়াতাড়ি করে কবুল বলে দিল। বিয়ে পড়ানো শেষ হতেই কাজী সাহেব দোয়া পড়িয়ে চলে গেল। এদিকে আকাশ তার রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছে চুপচাপ। এমন সময় আকাশের আম্মু রিয়াকে নিয়ে আকাশের রুমে ঢুকলো। আকাশের পাশে রিয়াকে বসিয়ে দিয়ে বলতে লাগলো, রিয়া, তোমাকে নিচে যা বুঝিয়ে নিয়ে এসেছি। রুমে তুমি আকাশকে সবকিছু বলবে। আর আকাশ, তুই কিন্তু রিয়ার উপরে কোনো অত্যাচার করবি না, আর কোনো কিছুই বলবি না কিন্তু। এই বলে আকাশের আম্মু বাহির থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল নিচে। রিয়া আকাশের পা জড়িয়ে ধরে সালাম করতে আকাশ লাথি দিয়ে রিয়াকে সরিয়ে দিল আর বলতে লাগলো, বাসায় এমন কি হয়েছে সারাদিনের মধ্যে? আপনি বিয়ে করেছেন ভাইয়াকে মাত্র 2 দিন হয়েছে, এর মধ্যে এমন কি হয়ে গেছে যে আপনি আবার আমাকে বিয়ে করেছেন? আকাশ, তুমি আমার কথাটা একটু শোনো। আমার কথা না শুনে তুমি এরকম করতেছো কেন? এখানে তো আমার কোনো অপরাধ নেই। আমি যদি কোনো অপরাধ করতাম তাহলে তুমি আমাকে যা ইচ্ছা তাই শাস্তি দিতে পারতে। আমি আপনাদের কোনো কথাই শুনতে পারবো না। আপনি আমার সামনে আসবেন না। আপনি আমার সামনে আসলে কিন্তু আমি আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। বিছানা থেকে চুপচাপ একটা বালিশ নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়েন। আকাশের দিকে কান্না ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে রিয়া। চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে গেল রিয়ার। এইদিকে আকাশ রিয়াকে কিছু বলতে পারছে না, চুপচাপ বসে আছে বিছানায়। রিয়া আকাশকে পাশ কাটিয়ে আকাশের বিছানা থেকে একটা বালিশ নিয়ে নিচে বিছানা করে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। এইদিকে আকাশ টেবিলের উপর থেকে খাবার নিয়ে খাবার খেয়ে শুয়ে পড়তে যাবে। এমন সময় আকাশ রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি রাতে খাইছেন নাকি এখনো খান নাই? যদি না খেয়ে থাকেন তাহলে টেবিলের উপরে খাবার রাখা আছে, তাড়াতাড়ি খাবার খেয়ে এরপরে ঘুমান। আমার কথা আর অবাধ্য হবেন না। আমার রাগ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। 2 মিনিট সময় দিলাম, এই 2 মিনিটের মধ্যে আপনি খাবার খেয়ে এরপরে শুয়ে পড়েন। রিয়া তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে আবারও শুয়ে পড়ল আর মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, আমার কপালটা যদি এইভাবে লিখে রাখো তাহলে আমাকে এইসব কথা শোনার আগে মেরে ফেললে না কেন? যেখানে আমার কোনো অপরাধ নেই সেখানে বারবার আমি অপমানিত হই। আমার তো একটা জীবন আছে। আমি তো একজনের সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার কপালে বিয়েটা সইল না। এই বলে রিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। এদিকে আকাশ বিছানায় ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। পরের দিন সকাল 5টায় ঘুম থেকে উঠে আকাশ রিয়াকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, এই যে ভাবি, আপনি নিচ থেকে উঠে বিছানায় এসে শুয়ে পড়েন। যদি কেউ এখন রুমের ভিতরে ঢুকে দেখে আপনি নিচে শুয়ে আছেন তাহলে অন্য কিছু ভাববে। আপনি বিছানায় এসে শুয়ে পড়েন। রিয়া কোনো কথা বলতেছে না। রাত 2টা অবধি কান্না করার কারণে তার চোখে এখনো ঘুম লেগে আছে। এদিকে রিয়া ঘুম থেকে উঠতেছে না দেখে আকাশ রিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এই প্রথম আকাশ রিয়ার শরীরে স্পর্শ করেছে। আকাশ
দুই হাতের দিকে বারবার তাকাচ্ছে আর মনে মনে বলতেছে, হায় আল্লাহ, আমি এটা কি করলাম? আমি আমার ভাবিকে স্পর্শ করলাম, তাও আবার এইভাবে। আমাকে যে করেই হোক ঢাকায় চলে যেতে হবে। এইখানে থাকলে আমার আরো অনেকের কথা শুনতে হবে। আমি আর কারো কথা শুনতে চাই না। এসব ভাবতে ভাবতে আকাশ ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দেখতে পেল তার আম্মু ভিতরের রুমে প্রবেশ করেছে। আকাশকে দেখে তার আম্মু বলতে লাগলো, আকাশ, রিয়াকে ঘুম থেকে উঠিয়ে দুজনে নিচে আয় খেতে তাড়াতাড়ি। আমি তোদের জন্য খাবার রেডি করছি, তাড়াতাড়ি আয়। আম্মু, আমি এখন কিছু খাবো না। আমি এখন অফিসে যাইতেছি, আর ভাবি অনেক রাত জেগেছিল, উনি এখন ঘুমাক। আমি এখন অফিসে যাইতেছি। তুই ভাবি ডাকছিস কাকে? রিয়া কাল রাত থেকে তোর বউ। তুই রিয়াকে ভাবি ডাকছিস কেন? এখন থেকে রিয়াকে বউ বলে ডাকবি, কথাটা যেন মনে থাকে তোর, আশা করি। আকাশ কিছু না বলে চুপচাপ তার ব্যাগ নিয়ে বাহিরে বের হয়ে আসলো। বাইক প্রাইসটা দিয়ে অফিসের দিকে রওনা দিল। আকাশের অফিসটা গ্রামে পড়েছে। আকাশ দীর্ঘ 1 ঘন্টা বাইক চালানোর পর চলে আসলো অফিসে। সর্বপ্রথম চলে আসলো ও তার বসের কেবিনে। তার বসকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আসসালামু আলাইকুম। আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আকাশ, বলো কি বলবে। স্যার, আমাকে এখান থেকে ঢাকায় ট্রান্সফার করে দেন। আমি এখানে থাকতে চাইতেছি না। এখানে আমার অনেক সমস্যা হচ্ছে। প্লিজ স্যার, আপনি আমাকে ঢাকায় ট্রান্সফার করে দেন। আকাশ, এখন ঢাকায় ট্রান্সফার করতে গেলে অনেক সমস্যা হবে। তুমি আরো কয়েকটা মাস থাকো, এরপর না হয় ঢাকায় চলে যাবে। স্যার, আমি আর একটা মাস থাকতে পারবো না। আপনি আমাকে ঢাকায় ট্রান্সফার করে দেন, আর না হয় আমি আমার এই চাকরিটা ছেড়ে দিতেছি। চাকরি ছাড়ার কোনো দরকার নেই, তুমি তোমার কেবিনে গিয়ে কাজ করো। আমি ঢাকায় খোঁজ নিতেছি, দেখি যদি কোনো কেবিন খালি থাকে তাহলে তোমাকে ওইখানে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, আগামী 2 দিনের মধ্যে আমাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করবেন, আশা করতেছি। আমি আর আপনাকে বলবো না যে আমাকে ঢাকায় পাঠান, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তুমি তোমার কেবিনে যাও, আমি দেখতেছি। আকাশ চলে আসলো তার কেবিনে, বসে বসে কাজ করতেছে। এমন সময় সুমাইয়া এসে বলতে লাগলো, আকাশ ভাই, আপনি নাকি এই অফিস থেকে ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে যাচ্ছেন? হঠাৎ আপনার কি হয়েছে? আপনি ঢাকা চলে যাচ্ছেন কেন? তেমন কিছু হয় নাই সুমাইয়া আপু, এমনিতেই ঢাকায় চলে যাইতেছি। এখানে আর কত থাকবো, প্রায় 1 ঘন্টা গাড়ি চালিয়ে আসতে হয় এখানে। এর চাইতে আমি ঢাকায় গিয়ে বাসাটা কিছুটা কাছে রেখে তারপরে আমি চাকরিটা করব। ও আচ্ছা, আপনি এটার জন্য ঢাকায় চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে? আচ্ছা যান, তাহলে আর কি বলবো আপনাকে, বলার মতো কোনো কিছুই নেই। এই বলে সুমাইয়া চলে গেল তার বসের কেবিনে। অন্যদিকে আকাশ কাজ শেষ করে লাঞ্চের সময় চলে আসলো তার বসের কেবিনে। তার বসকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, স্যার, আপনাকে যে বলেছিলাম আমাকে ট্রান্সফার করার কথাটা, আপনি আমাকে ট্রান্সফার করে দিয়েছেন নাকি এখনো করেন নাই? তোমাকে আমি ট্রান্সফার করে দিয়েছি। আজকে তো 27 তারিখ, তুমি 1 তারিখের দিকে ঢাকায় যাবে। অফিসের পাশে একটা বাড়ির ব্যবস্থা করে দিয়েছি, ভাড়া হচ্ছে 4000। তুমি ভাড়াটা দিয়ে দিবে, তার অফিসে যাওয়া আসা করবে। ঠিক আছে, আর ধন্যবাদ আপনাকে বাসাটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। ওইখানে গিয়ে আমাকে আর খুঁজতে হবে না এখন। এই বলে আকাশ চলে আসলো তার বসের কেবিন থেকে ক্যান্টিনে। হালকা পাতলা কিছু খেয়ে চলে আসলো আবারও তার কেবিনে। বসে বসে কাজ করতে লাগলো। অন্যদিকে রিয়া বসে আছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার রিয়া মা, তোমার কি হয়েছে? চুপচাপ এভাবে বসে আছো কেন? তোমাকে না আমি বলেছি একদম মন খারাপ করবে না। আমার বড় ছেলে চলে গেছে তো কি হয়েছে? আমার ছোট ছেলে তো আছে, তার সাথে তো তোমার বিয়ে দিয়ে দিয়েছি। আম্মু আমাকে মাত্র 2 দিন হয়েছে বিয়ে করে এনেছে। 2 দিনের মাথায় ডিভোর্স দিয়ে অন্য মেয়ে নিয়ে চলে গেছে আপনার ছেলে। এইদিকে আমাকে বানিয়ে গেছে কলঙ্কিনী। আকাশ আমাকে কিভাবে মানবে? সে তো আমাকে ভাবি বলে রাখতেছে 2 দিন ধরে, আর সে এইসবের কোনো কিছুই জানে না। এটার জন্য আমার উপর রাগ দেখাচ্ছে। আমি কেন তাকে বিয়ে করেছি? আমি তোমাকে এই বাড়ি থেকে কোথাও যেতে দেব না। এটার জন্য আমি আকাশের সাথে তোমার আবার বিয়ে দিয়েছি। তোমাকে আমার খুবই ভালো লেগেছে এটার জন্য। তুমি আকাশকে ভালোবাসা দিয়ে
তোমার দিকে আকর্ষণ করিয়ে নিও। দেখবে কয়েকদিনের ভেতরেই ঠিক হয়ে যাবে আকাশ। ঠিক হয়ে গেলে তো খুবই ভালো, আর ঠিক না হলে তো আমার কপাল পোড়া। আমি ভাববো যে আমার জীবনে কখনো সুখ নামক জিনিসটা আসবে না। এসব কথা বলে না রিয়া, এসব কথা কখনো বলবে না। আল্লাহ যাকে যেটা করে সেটা তার ভালোর জন্যই করে। হয়তো আলামিনের সাথে তোমার জীবনের লেখা নাই, এটার জন্য যার সাথে ডিভোর্স হয়ে গেছে। সাগরের সাথে হয়তো তোমার জীবন লেখা রেখেছিল, এটার জন্যই সাগরের সাথে বিয়ে দিয়েছি। আপনি আপনার ছেলেকে খুব ভালো করে চেনেন, কারণ আপনি জন্মদাতা মা। তো আপনি আকাশকে চেনেন, আর আমি মাত্র 2 দিন হয়েছে এই বাড়িতে এসেছি। আকাশকে চিনব কি করে? তার কিভাবে খেয়াল রাখলে সে আমার দিকে নজর দিবে, এইসব ব্যাপারে জানবো কি করে? এইসব ব্যাপারে এখনকার মেয়েদের বলে দিতে হয় নাকি? আমি জানি তুমি আকাশকে তোমার নিজের করে নিতে পারবে, তবে কিছুটা সময় লাগবে। ওই সময়টা ধৈর্য ধরো, ইনশাল্লাহ তুমি পারবে। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আকাশকে আমার নিজের করে নিতে পারি। আকাশ যাতে আমার দিকে নজর দেয় এখন থেকে। এইসব কথা বলতেছে রিয়া, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় রিয়া আর আকাশের আম্মু রান্নাবান্না করে বসে রইল। রাত 9টায় আকাশ বাড়ি ফিরতে দরজা খুলে দিল রিয়া। আকাশ রিয়ার দিকে একবার তাকিয়ে আবারও মাথা নিচু করে সোজা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় রিয়া বলতে লাগলো, আকাশ, তুমি কি আমাকে পছন্দ করো না? দেখো, তোমার ভাইয়ের সাথে আমার কোনো কিছুই হয় নাই। তোমার ভাই আমার শরীরে স্পর্শ করে নাই। আমি যদি আগে তোমার ভাইয়ের সম্পর্কে এই সব কিছু জানতাম, তাহলে আমি কখনোই তোমার ভাইকে বিয়ে করতাম না। আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি 2 দিন হয়েছে বিয়ে করেছি, আর আমার কপালে এত দুঃখ। এসব আমাকে বলে কোনো লাভ হবে না, আর আপনি আমার সামনে আসবেন না। আপনাদেরকে একটা কথা বলার আছে, নিচে চলেন, এরপর আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো। এই বলে আকাশ নিচে যেতে লাগলো। আকাশ পিছু পিছু রিয়াও চলে আসলো নিচে। আকাশ সোফায় বসতে বসতে তার আব্বু আম্মু এবং বাকি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু এবং বাকি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আমি 1 তারিখে ঢাকা চলে যাইতেছি। এখানে আমার ট্রান্সফার করা হয়েছে, এটার জন্য আমি ঢাকা যাইতেছি। রিয়া বাসায় থাকবে, তোমরা তার খেয়াল রাখবে। আমরা খেয়াল রাখতে পারবো না, রিয়া হচ্ছে তোর বউ। এখন থেকে তুই রিয়ার খেয়াল রাখবি। আমাদেরকে বলতেছিস কেন খেয়াল রাখার জন্য? আর তুই ঢাকায় যাবি, সাথে রিয়াকেও নিয়ে যাবি। সে এখন তোর বউ, তার পুরোপুরি অধিকার আছে তোর সাথে যাওয়ার। আমার সাথে ওইখানে গিয়ে কি করবে? আমি সারাদিন থাকবো অফিসে, এর চাইতে ভালো হবে এইখানে থাকার। ভাবি আপনি এখানে থাকেন, ওইখানে গিয়ে আপনি সারাদিন ঘরের ভিতরে থেকে বোরিং হবেন শুধু। আকাশ, তুই এত কথা বলতেছিস কেন? রিয়া বোরিং হলে হবে? আমি যেটা বলছি সেটাই হবে। তোর সাথে রিয়া ঢাকায় যাবে মানে ঢাকায় যাবে। আপু, তোমরা সবাই তো আমাকে জোর করে বিয়ে দিয়েছো, এখন আমার স্বাধীনতাও কেড়ে নিতেছো। আমি কিন্তু থানায় গিয়ে বলবো তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছো। তোর বিয়ের বয়স হয়েছে, এটার জন্য আমরা তোকে বিয়ে দিয়েছি। আর থানা থেকে আমাদেরকে কেন কিছুই বলবে না? তোকে দেখেই বোঝা যায় তুই বিয়ের বয়সী ছেলে। তুই চাইলে থানায় যোগাযোগ করে দেখতে পারিস। আকাশ কিছু না বলে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে রুমে এসে বসে ফোন টিপতেছে। এমন সময় রিয়া আকাশের রুমের ভিতর প্রবেশ করে আর বলতে লাগলো, আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার কাছে আসবো না। আকাশ কিছু বলল না, চুপচাপ বসে বসে ফোন টিপতে লাগলো। এইদিকে রিয়া দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে চলে এলো বিছানা থেকে একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। এটা দেখে আকাশ বলতে লাগলো, আপনার আর নিচে ঘুমানোর প্রয়োজন নেই, আপনি উপরে এসে ঘুমাতে পারেন। আপনাকে আমি ভাবি দেখেছি, সো এখন আমি ভাবি ডাকবো। আপনার সাথে সর্বপ্রথম আমার ভাইয়ের বিয়ে হয়েছে, মাত্র 2 দিন হয়েছে। এর মধ্যে কি হয়েছে আমি কিছুই জানি না। আপনি জানেন না, আপনার জানার প্রয়োজনও নেই। আপনি কি 1 তারিখে সত্যিই ঢাকায় চলে যাবেন? হ্যাঁ, আমি 1 তারিখে সত্যি ঢাকায় চলে যাব। আপনি ভাইবেন না আপনাকে নিয়ে যাব। আব্বু বলেছে তো কি হয়েছে, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না, আপনি বাসায় থাকেন। আকাশের কথা শুনে রিয়া চুপ হয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। বেশ কিছুক্ষণ পর আকাশ বিছানা থেকে নেমে রিয়ার মুখের দিকে উকি দিয়ে দেখে রিয়া ঘুমিয়ে গেছে নাকি ঘুমায় নাই। চোখ বন্ধ দেখে আকাশ মনে মনে বলতে লাগলো,
আমি 2 দিন বাড়িতে ছিলাম না, কি এমন হয়ে গেছে বাড়িতে? তো কেউ কিছুই বললো না আমাকে। আর ভাইয়া কোথায় গেছে? ভাইয়া কি তো দেখতেছি না। ভাইয়াকে ফোন দিলাম, ভাইয়ার ফোনও বন্ধ। এইসব ভাবতেছে এমন সময় আকাশের চোখ রিয়ার নাভির দিকে পড়তেই আকাশ একটা ঘোরের মধ্যে চলে গেল। এক নজরে তাকিয়ে আছে রিয়ার নাভির দিকে। রিয়া শাড়ি পরে চোখ বন্ধ করে শুয়ে আছে। আকাশ আস্তে আস্তে করে রিয়ার পাশে বসে রিয়ার পেটে হাত দিতে রিয়া চোখ খুলে দেখে আকাশ তার পেটে হাত দিয়েছে। এটা দেখে রিয়া কিছুটা অবাক হলো। পরক্ষণে কি যেন মনে করে আকাশকে কিছু বলল না। বেশ কিছুক্ষণ আকাশ রিয়ার পেটে হাত বুলানোর পর যেই তার পেটে চুমু দিতে যাবে এমন সময় রিয়া বলে উঠল, এই আপনি এসব কি করতেছেন? রিয়ার কথা শুনে আকাশের ধ্যান ভাঙতেই আকাশ দেখতে পেল তার এক হাত রিয়ার পেটে। এটা দেখে আকাশ তাড়াতাড়ি করে তার হাত সরিয়ে বিছানায় উঠে পড়ল আর নরম সুরে বলতে লাগলো, সরি, আমি বুঝতে পারি নাই এইরকম একটা মুহূর্ত চলে আসবে। প্লিজ আমাকে মাফ করে দিবেন ভাবি। আকাশের মুখে আবারও ভাবি ডাক শুনে রিয়া চুপচাপ ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকালে দুজন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি দুজন। এমন সময় আকাশ তার আম্মুকে উদ্দেশ্য করেই বলতে লাগলো, আম্মু, আমি তো 1 তারিখে ঢাকায় চলে যাব। যদি কেউ আমার সাথে থাকতে চায় ঢাকায়, তাহলে আমার সাথে যেতে পারবে। তোর সাথে রিয়া যাবে, আর কেউ যাবে না। রিয়ার যখন যা যা প্রয়োজন হবে তখন তাই কিনে এনে দিবি। মেয়েটাকে একদম কষ্ট দিবি না। এমনিতেই তোর বড় ভাই মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে এরপর চলে গেছে। তোমরা আমাকে বলতেছো না কেন কি হয়েছে বাড়িতে? আমি অফিসের কাজে ঢাকায় গিয়েছিলাম 2 দিনের জন্য। এই 2 দিনের ভিতর কি এমন হয়ে গেছে? আর ভাইয়া ভাবিকে ছেড়ে দিয়েছে কেন? তোর ভাই রিয়াকে ছেড়ে দিয়েছে কেন, এটা তোর ভাইকে জিজ্ঞেস করিস যদি কখনো তার সাথে দেখা হয়। রিয়া, তুমি তোমার ব্যাগপত্র সবকিছু গুছিয়ে রাখবে। আর তো বেশি দিন নেই, 2 দিন সময় আছে। আর যা যা তোমার প্রয়োজন হবে বলো, আমি বাজার থেকে এনে দিচ্ছি আকাশ চলে গেলে। ঠিক আছে আম্মু, উনি খাওয়া দাওয়া করে অফিসে যাক, এরপর আমি আপনাকে সব কিছু বলতেছি কি কি আনতে হবে। আকাশ খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেল অফিসে। এইদিকে রিয়া আকাশের আম্মুর পাশে বসে আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আকাশকে বিয়ে করে মনে হয় আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি। আকাশ আমাকে মানতে রাজি নয়, আর মানবে কিভাবে? আমি তো তার ভাইকে বিয়ে করেছিলাম, মাত্র 2 দিন হয়েছে। 2 দিনের মাথায় তার ভাই আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আপনারা আকাশকে আমার সাথে জোর করে বিয়ে দিয়ে অনেক বড় ভুল কাজ করছেন। রিয়া মা, আমরা কোনো ভুল করি নাই। আমরা তোমার সুখ দেখতে চাইছি, এটার জন্য আকাশের সাথে বিয়ে দিয়েছি। আর তার বড় ভাইয়ের সাথে তো বিয়ে হয়েছে, এটার জন্য হয়তো সে একটু মানতে নারাজ। চিন্তা করো না, ঢাকায় গেলে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। উনি তো আমাকে ঢাকায় নিয়ে যেতে চাইছিল না, হঠাৎ কি এমন মনে হলো যে আমায় ঢাকায় নিয়ে যেতে চাইছে? এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এসব নিয়ে তুমি চিন্তা করো না। যেহেতু রাজি হয়েছে আকাশ, তুমি আকাশের সাথে ঢাকায় যাও। আশা করি ওইখানে তোমরা খুব সুখে শান্তিতে থাকতে পারবে। আর যত তাড়াতাড়ি পারো একটা বেবি নিয়ে নেবে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আকাশ যদি চায় তাহলে অবশ্যই হবে আম্মু। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আকাশকে আমার করে রাখার জন্য। কিন্তু আম্মু, আকাশ যদি অন্য কোনো মেয়েকে ভালোবাসে, যদি তাকে আবার বিয়ে করে বাড়িতে আনে, আমাকে ডিভোর্স দিয়ে দেয়, তখন আমি কি করব? এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমার যতটুকু ধারণা আছে, আকাশ কারোর সাথে রিলেশন করে না। যদি রিলেশন করতো তাহলে সর্বপ্রথম আমাকে এসে বলতো, কারণ আকাশ সব কথা আমাকে এসে বলে। আমি আকাশকে ছোট্ট থেকে দেখে আসছি, সে সব সময় আমার কাছে কথা এসে বলতো, এখনো এসে সব কথা বলে। চলো এখন তোমাকে নিয়ে বাজারে যাই, তোমার যা যা লাগবে সব কিছু কিনে আনি। ঠিক আছে আম্মু, চলেন তাহলে। এই বলে চলে গেল বাজারে। রিয়ার যা যা লাগবে সব কিছু নিয়ে চলে আসলো বাসায়। এদিকে রিয়া ব্যাগপত্র গোছাচ্ছে। এমন সময় রিয়া মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, আমি তো ফার্মেসি থেকে আমার জিনিসটা কিনে আনি নাই, এখন কি হবে? আকাশকে কি আমি বলতে পারবো এটা কিনে এনে দেওয়ার জন্য? আচ্ছা, এটা পরে দেখা যাবে। যদি আকাশকে বলি কিনে এনে দেয় তাহলে তো খুবই ভালো। এসব বলতে বলতে রিয়া তার ব্যাগপত্র গুছিয়ে একপাশে রেখে চলে আসলো নিচে।
অন্যদিকে আকাশ তার কাজ শেষ করে বসে আছে। এমন সময় আকাশের কেবিনের ভিতর প্রবেশ করলো তার বসের পিএ আর বলতে লাগলো, আকাশ স্যার আপনাকে ডাকতেছে, বলছে যে এখনই যাওয়ার জন্য। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। স্যারকে গিয়ে বলেন আসতেছে। ঠিক আছে স্যার। বেশ কিছুক্ষণ পর আকাশ তার কেবিন থেকে চলে আসলো তার বসের কেবিনে, চেয়ারে বসে আছে। এমন সময় তার বস বলতে লাগলো, আকাশ, এই নাও তোমার এই মাসের বেতন আর তোমার বদলি কার্ড। তুমি কালকে ঢাকায় চলে যাবে। আর এই নাও বাসার যাবি। স্যার মাস শেষ হতে তো আরো 2 দিন বাকি আছে, 2 দিন আগে চলে যাব আমি। হ্যাঁ, এই 2 দিনের ভেতরে মোটামুটি যা কাজ আছে তা এই অফিসের লোকজন করে নিতে পারবে। এটা নিয়ে তুমি চিন্তা করো না। ঠিক আছে বস, তাহলে এখন আমি বাসায় চলে যাই। এখন যেহেতু কাজ নেই, বাসায় গিয়ে সবকিছু গুছিয়ে রাখি যাতে কালকে সকালে বের হয়ে যেতে পারি। ঠিক আছে, যাও তাহলে বাসায়। আর ফাইলগুলোর কাজ শেষ হলে আমাকে দিয়ে যাও। এই নেন ফাইল, আমি আসার সময় নিয়ে এসেছিলাম। আর ধন্যবাদ আমাকে এত হেল্প করার জন্য। আর সরি স্যার, গতকালকে আপনার সাথে অনেক রাগ দেখিয়ে ফেলেছি। আমি জানি তুমি কখনোই রাগ করো না। হয়তো কোনো সমস্যা হয়েছে, এটার জন্য তুমি আমার সাথে রাগ দেখিয়েছো। সমস্যা নেই, যাও তাহলে এখন। ধন্যবাদ স্যার। আকাশ তার বসকে ধন্যবাদ জানিয়ে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ রাস্তার পাশে দেখতে পেল একটা মেয়ে প্লাস্টিকের ফুল বিক্রি করতেছে। আকাশ রিক্সাটা দাঁড় করিয়ে 2টা ফুল কিনে ব্যাগের ভিতরে ভরে নিয়ে চলে আসলো। বাসে কলিং বেল দিতে রিয়া এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? অফিসের কাজ শেষ নাকি? হ্যাঁ, অফিসের কাজ শেষ, এটার জন্য চলে এসেছি তাড়াতাড়ি। আপনি আপনার ব্যাগপত্র গুছিয়ে রেখেছেন তো? কালকে সকালে আমরা কিন্তু চলে যাব ঢাকায়। ব্যাগপত্র তো গুছিয়ে রেখেছি, কিন্তু আপনি তো বলেছেন আর 3 দিন পর ঢাকায় যাবেন। হঠাৎ কালকে যাওয়ার জন্য বলতেছেন? বস বলেছে কালকে চলে যাওয়ার জন্য, এটার জন্য কালকে চলে যাব। আপনার যেতে সমস্যা হলে আপনি এখানে থেকে যেতে পারেন। না, আমার সমস্যা নেই, আমি যেতে পারবো আপনার সাথে কালকে। যান, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসেন, আমি আপনার জন্য খাবার রেডি করতেছি। আকাশ চলে আসলো তার রুমে। ব্যাগ থেকে বেলি ফুলের গাছটা বের করে টেবিল উপর রেখে দিল যাতে রিয়া দেখতে পায় এবং তার চোখের সামনে পড়ে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে। এমন সময় আকাশ রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি একটু রুমে যান তো আমাদের, আমি আম্মুর সাথে কিছু কথা বলবো, এরপর আমি আসতেছি। আমি থাকলে কি খুব বেশি সমস্যা হবে? সমস্যা হলে আমি চলে যেতেছি। না, সমস্যা হবে না, আপনি রুমে যান, আপনার সাথেও কথা আছে। আমি আম্মুর সাথে কথা শেষ করে এরপর আসতেছি। রিয়া চলে আসলো তাদের রুমে। ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই দেখতে পেল বেলি ফুলের গাছরা রাখা আছে। এটা দেখে রিয়া খুশি মনে বলতে লাগলো, এটার জন্যই মনে হয় আমাকে রুমে পাঠিয়েছে। ওনাকে বোঝা অনেক দায়, কখন কি করে কে জানে। রিয়া তার মাথার মধ্যে ফুলগুলো ভালোভাবে পেঁচে বসে রইল বিছানায়। অন্যদিকে আকাশ তার আম্মুর কোলে মাথা রেখে বলতেছে, আম্মু, আমাকে সত্যি করে বলো তো, ভাইয়া ভাবিকে ছেড়ে দিয়েছে কেন? আর ভাইয়া কোথায় গেছে? তার ফোন বন্ধ কেন? তোর ভাইয়া আমাদেরকে কিছু না জানিয়ে তোর ভাবিকে ডিভোর্স দিয়ে সে এই বাড়ি থেকে বের হয়ে গেছে। তোর ভাইয়া অন্য একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু এটা আমাদেরকে বলে নাই। তোর ভাইয়া যদি এখন সামনে থাকতো তাহলে তোর ভাইয়াকে কিছু প্রশ্ন করতাম। যেহেতু সে অন্য মেয়েকে ভালোবাসে, তাহলে রিয়াকে বিয়ে করার কি উদ্দেশ্য ছিল তার? আকাশ, আমার একটা কথা রাখবি বাবা? হ্যাঁ আম্মু বলো, তোমরা এমন কোনো কথা আছে যে আমি রাখি নাই কখনো? হ্যাঁ, তুই সব সময় কথা রাখছিস, তবে এই কথাটা রাখতে হবে তোর। রিয়া মেয়েটা কিন্তু খুবই ভালো। তোর ভাই বিয়ে করেছে তো কি হয়েছে, এখন তো তুই বিয়ে করেছিস। মেয়েটাকে তুই দেখে শুনে রাখিস বাবা, কখনো তাকে কষ্ট দিয়ে কথা বলিস না। ঠিক আছে আম্মু, তুমি চিন্তা করো না, আমি রিয়াকে কখনো কষ্ট দিব না। আমাকে এসব কথা আগে বলে দিলেই তো হতো, তাহলে তো আমি রিয়াকে কিছু বলতাম না। এখন তো আমি তোকে সব কিছু বলে দিয়েছি, আর কিছু জানার দরকার নেই। মেয়েটার যখন যা লাগবে তাই এনে দিস কিন্তু। আকাশ তার আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো তার রুমে।
এসে দেখে রিয়া মাথায় বেলি ফুলের গাছটা পরে বসে আছে। এটা দেখে আকাশ দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো রিয়ার কাছে আর বলতে লাগলো, পছন্দ হয়েছে নাকি আপনার ফুলগুলো? হ্যাঁ, পছন্দ হয়েছে। আমার জন্যই নিয়েছিলেন নাকি আপনার গার্লফ্রেন্ডের জন্য এনেছিলেন? কার জন্য এনেছি এটা আপনার জানা দরকার নেই, আপনি পড়েছেন এটাই অনেক। আর এখান থেকে কিছু নিতে হবে নাকি? যদি নিতে হয় চলেন আমার সাথে, বাজার থেকে কিছু নিয়ে আসি। না, এখন আর তেমন কিছু নেওয়ার দরকার নেই। যা কিছু নেওয়ার দরকার ছিল সব কিছু নিয়ে নিয়েছি। আপনার ব্যাগটা গোছাতে হবে, কি কি ভরতে হবে আমাকে এনে দিন, আমি ভরে দিতেছি। বাসায় যত জামা কাপড় আছে আমার সবগুলোই নিয়ে নেন, আর আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ। রিয়া আকাশের মুখে প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে বিছানা থেকে উঠে আকাশের সবকিছু গোছাতে লাগলো। এদিকে আকাশ রিয়ার মুখখানা দেখে মনে মনে বলতে লাগলো, ওয়াও, লজ্জা পেলে যে রিয়াকে এত বেশি সুন্দর লাগে এটা তো আগে জানতাম না। এখানে কিছু করা যাবে না, ঢাকায় নিয়ে যাই, এরপর আর একটু লজ্জা দিয়ে না হয় বুকে আগলে নিব। এই বলে আকাশ বিছানা থেকে উঠে চলে আসলো নিচে। তার আম্মুকে বলে বাহিরে চলে আসলো। তার কয়েকটা জিনিসপত্র নিয়ে বাসার দিকে রওনা দিল। বাসায় এসে দেখে রিয়া তার আম্মুর সাথে বসে বসে গল্প করতেছে। এটা দেখে আকাশ রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রিয়া তুমি একটু রুমে আসো তো, আর আম্মু তুমিও আসো। আমি বেতন পেয়েছি, বেতনের টাকা তোমাকে দিব। এই মাসের টাকা আমাকে দিতে হবে না, তোর টাকা তুই রেখে দে। আবার ঢাকায় যাবি, ওইখানে খরচ হবে। আকাশ আর কিছু না বলে রিয়াকে নিয়ে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে রিয়ার হাতে ব্যাগ দিয়ে বলতে লাগলো, এই নাও, ভিতরে যদি জায়গা খালি থাকে তাহলে ভিতরে সবগুলো জিনিস ভরে নাও। ঠিক আছে। আকাশ সবগুলো জিনিস রিয়াকে দিয়ে দিতেই রিয়া সবগুলো জিনিস ব্যাগের ভিতর ভরে নিল। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে। বেশ কিছুক্ষণ গল্প করার পর আকাশ রিয়াকে নিয়ে চলে আসলো রুমে। রিয়া বালিশ নিয়ে যেই নিচে ঘুমাতে যাবে, এমন সময় আকাশ বলতে লাগলো, আপনাকে না বলেছি নিচে ঘুমানোর দরকার নেই, আপনি উপরে এসে ঘুমান। আপনার যদি সমস্যা হয় আমি ঘুমালে আপনার পাশে? সমস্যা হবে না, আপনাকে যখন বলেছি ঘুমাতে তখন আপনি ঘুমান। এত বেশি কথা বলেন কেন আপনি? এত বেশি কথা কিন্তু আমার মোটেও একদম পছন্দ না। রিয়া চুপচাপ আকাশের পাশে ঘুমিয়ে পড়ল। এইদিকে আকাশ রিয়ার কোমর বারবার স্পর্শ করার চেষ্টা করতেছে, বারবার হাত নিয়ে যাইতেছে, কিন্তু পারতেছে না স্পর্শ করতে। এইদিকে রিয়া বিষয়টা বুঝতে পেরে আকাশের দিকে ঘুরে আকাশের হাত তার কোমরে রেখে চোখ বন্ধ করে রইল। আকাশ চুপচাপ রিয়ার কোমরে হাত দিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলতে লাগলো, আমার শরীর আজকে এমন করতেছে কেন? কেমন কেমন জানি লাগতেছে। ওনার কোমরে হাত দেওয়ার পর ওনাকে কাছে টেনে নিব নাকি দূরে সরিয়ে রাখবো? একবার কাছে নিয়েই দেখি। এই বলে আকাশ রিয়ার কোমরে দুপাশে হাত রিয়া দুপাশের ধরে রিয়াকে টান দিয়ে তার কাছে নিয়ে আসলো। এইদিকে রিয়া কিছুটা খুশি হয়ে মিটমিট করে হাসতে লাগলো। হঠাৎ আকাশের এক হাত রিয়ার বুকের মাঝে চলে গেল। এটা দেখে রিয়া বলতে লাগলো, কি করতেছেন আপনি? আমি আমার বউকে আদর করতেছি, তাতে আপনার কি? আপনি চুপচাপ শুয়ে থাকেন। আপনাকে তো বলি নাই কথা বলার জন্য। এখন বলবো না কালকে ঢাকায় যাই, ঢাকায় গিয়ে আপনার জন্য কিছু ড্রেস কিনে আনবো। ওই ড্রেসগুলো শুধু রাতে পরবেন, আমি শুধু দেখবো আপনাকে। কেমন ড্রেস, আমি কি একবার দেখতে পারি? যখন নিয়ে আসবো তখন আপনি দেখতে পারবেন। এখন আমাকে আদর করতে দেন তো, বেশি কথা বলবেন না। এখন ঘুমান, এখন আর কিছু করবো না আপনাকে। রিয়া একবার আকাশের দিকে তাকিয়ে চুপচাপ আকাশের বুকে মাথা রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দুজন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। বেশ কিছুক্ষণ পর আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে গাড়ির ড্রাইভার কল দিয়েছে। কলটা রিসিভ করতে গাড়ির ড্রাইভার বলতে লাগলো, আকাশ ভাইয়া গাড়ি নিয়ে চলে এসেছে, আপনি আসেন তাড়াতাড়ি, বের হতে হবে না হলে রাস্তায় জ্যামে পড়ে যাব। আচ্ছা সজীব, তুমি একটু গাড়িতে বসো, আমি তোমার ভাবিকে নিয়ে রেডি হয়ে আসতেছি। ঠিক আছে, আসেন তাহলে, আমি নিচে বসে আছি। আকাশ রিয়াকে নিয়ে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে চলে আসলো নিচে। ব্যাগপত্র গাড়িতে রেখে আকাশ আর রিয়া দুজন আকাশের আম্মু আব্বুকে সালাম করে ঢাকার দিকে রওনা দিল। দুজন গাড়িতে বসে আছে। আকাশ রিয়ার হাতে হাত রেখে বসে আছে
আর টুকটাক কথা বলতেছে। এমন সময় রিয়া বলতে লাগলো, আপনি তো সারাদিন অফিসে থাকবেন, আমি একা একা বাসায় কি করব? আমার তো ফোন নেই, আমি কারোর সাথে যে কথা বলবো। ঢাকায় যাই আগে, তারপর তোমাকে একটা ফোন কিনে দিব। তখন না হয় সারাদিন তুমি তোমার আব্বু আম্মু বোন এবং আরো অন্যান্য সবার সাথে কথা বলবে। অফিসের কাজ শেষ হয়ে গেলে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসব। ঠিক আছে, রাতে আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসবেন কিন্তু, না হলে আমি রাগ করব। ঠিক আছে, নিয়ে আসবো, চিন্তা করো না। দুজন কথা বলতে বলতে চলে আসলো ঢাকায়। অফিস থেকে যে বাড়িটা দিয়েছে থাকার জন্য ওই বাড়িটার সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে আকাশ সব কিছু নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। গাড়ি ভাড়া দিয়ে দিতেই ড্রাইভার চলে গেল। আকাশ এবং রিয়া ফ্রেশ হয়ে বসে রইল। রিয়া, তুমি বাসায় থাকো, দুপুর তো হয়ে এসেছে, আমি বাহির থেকে খাবার নিয়ে আসি। খাওয়া দাওয়া করে বিকেলবেলা না হয় আমাদের খাবার রান্না করার জন্য সবকিছু কিনে নিয়ে আনবো। ঠিক আছে, যাও তাহলে তুমি, আমি বাসায় আছি। জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেই ততক্ষণে। আকাশ চলে আসলো বাহিরে। দোকান থেকে খাপা নিয়ে বাসে এসে দেখে রিয়া সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে দুজন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালবেলা বাইরে বের হয়ে আসে। আশেপাশে ঘোরাঘুরি করে দোকান থেকে সকল জিনিসপত্র কিনে নিয়ে চলে আসলো বাসায়। রাতের খাবার দোকান থেকে কিনে এনে খাওয়া দাওয়া করে দুজন শুয়ে আছে। এমন সময় রিয়া তাতেই উঠে চলে আসলো ওয়াশরুমে। এসে দেখে তার পিরিয়ড শুরু হয়েছে। রিয়া আবারও ওয়াশরুম থেকে বের হয়ে ড্রয়ার থেকে কি যেন নিয়ে আবারও চলে আসলো ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পরে বের হয়ে বিছানায় এসে গুটি মেরে শুয়ে আছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ তোমার কি হয়েছে? আমার কাছ থেকে দৌড়ে ওয়াশরুমে চলে গিয়েছো, আবার ওয়াশরুম থেকে বের হয়ে ড্রয়ার থেকে কি নিয়ে যেন আবার ওয়াশরুমে গেছো। কিছু হয় নাই, আর আপনি প্লিজ এমন কিছু করবেন না। রিয়ার কথা শুনে আকাশ বুঝে ফেলল রিয়ার কি হয়েছে। আকাশ রিয়ার কাছে এসে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি কিছুই করব না, তোমাকে আমি বুঝতে পারছি কি হয়েছে, তুমি শুয়ে থাকো, আমি কফি বানিয়ে আনতেছি। এ বলে আকাশ চলে আসলো রান্নাঘরে। বাড়ি থেকে আসার সময় বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসেছিল। কফি বানিয়ে নিয়ে চলে আসলো রুমে। রিয়া গুটি মেরে বসে কফি খাইতেছে আর আকাশের সাথে গল্প করতেছে। রাত প্রায় 1টা। রিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমার অনেক ঘুম ধরেছে, আমি এখন ঘুমাই, তুমিও এখন ঘুমাও। কালকে তো আবার অফিসে যাবে মনে হয়। হ্যাঁ, কালকে অফিসে যাব। আর এই নাও, আমি তোমার জন্য ফোন কিনে নিয়ে এসেছিলাম, তোমাকে দিতে মনে নেই। আমি সবকিছু সেটিং করে দিয়ে গেছি, সকালে শুধু উঠে সবাইকে ফোন দিবে। আমি দোকান থেকে খাবার কিনে দিয়ে যাব, সকালে খাওয়া দাওয়া করে বিকালে না হয় তুমি হালকা পাতলা কিছু রান্না করে খাবার খেয়ে নিও। ঠিক আছে, ঘুমাও তাহলে এখন। আকাশ রিয়াকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলো বাইরে। রিয়ার জন্য খাবার কিনে এনে টেবিলের উপর রেখে রিয়াকে একটা মেসেজ দিয়ে চলে আসলো অফিসে। সকাল 10টা। রিয়া ঘুম থেকে ফ্রেশ হয়ে টেবিলের উপর থাকা রুটি খেয়ে ফোনটা হাতে নিয়ে দেখে আকাশের মেসেজ। আকাশের মেসেজের রিপ্লাই দিয়ে রিয়া ফোন দিল তার শাশুড়ি মাকে। রিয়া শাশুড়ি মায়ের সাথে 1 ঘন্টা কথা বলে ফোনটা রেখে কল দিল তার আব্বুকে। এইভাবে সারাদিন একজনকে ফোন দিতে দিন কেটে গেল। রাতে রিয়া রান্না করতেছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। রিয়া দরজা খুলতে দেখতে পেল আকাশ দাঁড়িয়ে আছে। আকাশ ভিতরে এসে দরজা লাগিয়ে দিয়ে সোজা চলে আসলো তার রুমে। অন্যদিকে রিয়া রান্না শেষ করে টেবিলের উপর সব কিছু রেখে দিল। সব কিছু রাখার পর আকাশ নিচে আসলো। এত কিছু রান্না দেখে বলতে লাগলো, অসুস্থ শরীর নিয়ে এত কিছু রান্না করেছো কেন? ডাল ভাত রান্না করলেই তো হতো। তুমি সারাদিন অফিস থেকে কাজ করে বাসায় আসো, তোমাকে তো ভালো মন্দ কিছু খাওয়াতে হবে, না হলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। এখন খাবার নিয়ে আমাকে খাইয়ে দাও, আর তুমি নিজেও খাও। ঠিক আছে, এখানে এসে বসো, আমি খাবার খাইয়ে দিতেছি তোমাকে। আকাশ রিয়াকে খাইয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ খাবার খাওয়ার পর আকাশ রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রিয়া, তুমি তো সারাদিন একা একা বাসায় থাকো, তুমি তো মোটামুটি অনেক দূর লেখাপড়া করেছো। আমার অফিসে ম্যানেজারের চাকরির জন্য তুমি চাইলে আবেদন করতে পারো। সারাদিন অফিসে থাকলে তোমার একাকিত্ব
কেটে যাবে এবং রাতের বেলা তো দুইজন একসাথেই আসবো। আমি একটা প্রাইভেট স্কুলে আবেদন করেছি, ওইখানে আমি ছোট বাচ্চাদেরকে লেখাপড়া করাবো। 1 সপ্তাহ পর স্কুলে জয়েন করব। ও আচ্ছা, ঠিক আছে, জয়েন করো তাহলে। এখন চলো, রাত অনেক হয়েছে আর আজকে অনেক কাজ করেছি, শরীরটাও ক্লান্ত লাগতেছে, ঘুমিয়ে পড়বো এখন। আকাশ রিয়াকে কোলে নিয়ে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে পড়ল দুজন। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তাদের। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রিয়া তাড়াতাড়ি রান্না করে আকাশকে খাবার খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। রিয়া দুপুরে গোসল শেষ করে বাইরে এসে দেখে আকাশ চলে এসেছে। আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? হ্যাঁ, আজকে কাজ কম থাকার কারণে তাড়াতাড়ি চলে এসেছি। মাত্র গোসল করে বের হয়েছো। আমি তো ভাবছিলাম তোমাকে আদর করব আজকে। আদর করা যাবে নাকি? আজকে আদর করো না প্লিজ, 2-1 দিন যাক, এরপর না হয় আদর করবে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসতেছি, পরে দুইজন খাবার খেয়ে বাহিরে বের হব। রাত 9টা অবধি তোমাকে নিয়ে ঘোরাঘুরি করব। আচ্ছা, আগে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করতেছি। দুইজন খাবার খেয়ে এরপর না হয় যাব। আকাশ ফ্রেশ হয়ে আসতে রিয়া খাবার রেডি করে দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ হতে দুজন বাইরে বের হয়ে পড়ল। রাত 9টা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। দুজন বিছানায় শুয়ে আছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। টেবিলের উপরে থাকা ফোনটা রিয়া হাতে নিতেই দেখতে পেল মাইশা নামের একটা মেয়ে কল দিয়েছে। রিয়া ফোনটা আকাশের হাতে দিতেই আকাশ ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে বলতে লাগলো, হ্যালো মাইশা, বলো কি বলবে। আকাশ, আই লাভ ইউ। আমি তোকে অনেক ভালোবাসি। তোকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারি নাই। আজকে বলে দিয়েছি। এই কথা শুনে বিছানা থেকে উঠে সোজা চলে আসলো বেলকনিতে। এদিকে আকাশ মাইশের সাথে কথা বলা শেষ করে বেলকনিতে আসতে দেখতে পেল রিয়া আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবতেছে। হে আল্লাহ, আমার সাথে কেন বারবার এরকম করো? আমি বুঝি না। আমি তো ভালোভাবেই থাকতে চেয়েছিলাম, কিন্তু বারবার আমার উপরেই কেন এরকম হয়? আমার জীবনে মনে হয় সুখ আসবে না। আমি কালকে সকালে আকাশকে না বলে চলে যাব অন্য কোথাও। এসব ভাবতেছে রিয়া। এমন সময় আকাশ রিয়ার পাশে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, রিয়া ঘুমাবে না নাকি? রাত অনেক হয়েছে, চলো ঘুমাবে। হ্যাঁ চলো, যাওয়া যাক। দুজন বিছানায় এসে শুয়ে পড়ল। আকাশ রিয়াকে ধরতে যাবে। এমন সময় রিয়া আকাশকে বলতে লাগলো, আকাশ আজকে অন্তত প্লিজ আমাকে জড়িয়ে ধরে ঘুমিও না, এমনিতেই ঘুমাও, আমার ভালো লাগতেছে না। আকাশ কোনো কিছু বলল না, চুপচাপ ঘুমেতে সে পাড়ি জমালো। পরের দিন সকালে আকাশ অফিসে চলে যেতে রিয়া ব্যাগপত্র গুছিয়ে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ পিছন থেকে কে যেন রিয়ার নাম ধরে ডেকে উঠলো। পিছনে ফিরতেই দেখতে পেল তার বান্ধবী মুন্নি দাঁড়িয়ে আছে। মুন্নি রিয়ার কাছে এসে বলতে লাগলো, কি রে রিয়া, তুই ঢাকায় এসেছিস আর আমাকে একবার ফোন দিয়ে জানালি না? আর এখন কোথায় যাচ্ছিস? দেখি কোথাও যাওয়া যায় কিনা। আর ঢাকায় এসেছি 1 সপ্তাহ হয়েছে। আমার তো বিয়ে হয়ে গেছে, তোকে তো দাওয়াত দিতে পারি নাই। দাওয়াত দিতে পারিস নাই তো কি হয়েছে? আর দেখি মানে তুই কোথায় যাইতেছিস? তুই নিজে জানিস না তোর জামাইয়ের সাথে তোর ঝগড়া হয়েছে নাকি? আরে ঝগড়া হতে যাবে কেন? এমনিতেই আমি কোথাও চলে যাইতেছি, আমার একা একা ভালো লাগে না বাসায়। আচ্ছা, তুই আমার সাথে আমাদের বাসায় চল। আমাদের বাসায় কয়েকদিন থেকে এরপর না হয়তো বাড়ি চলে যাস। এই বলে মুন্নি রিয়াকে জোর করে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মুন্নির আম্মু এসে দরজা খুলে দিল। দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, আরে রিয়া, তুমি এতদিন পর এই ঢাকা শহরে আসলে খুব ভালো হয়েছে, ভিতরে আসো। দুজন ভিতরে গিয়ে বসে পড়ল। বেশি যখন কথা বলার পর মুন্নি নীলাকে নিয়ে চলে আসলো একটা রুমে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করার পর রিয়া আর মুন্নি বসে আছে। এমন সময় মুন্নি বলতে লাগলো, কি রে রিয়া, তোর জামাইয়ের কথা মনে পড়তেছে না নাকি তোর? হ্যাঁ পড়তেছে, কিন্তু তাকে আর ফোন দিব না, আর কথাও বলবো না তার সাথে। সে অন্য একটা মেয়েকে পছন্দ করে। এমনও তো হতে পারে আকাশের সাথে ফাইজলামি করে তার বন্ধু বান্ধবরা এরকম করেছে, তাই বলে তুই এইভাবে চলে আসবি? একবার তো জিজ্ঞেস করতে পারতি।
না, জিজ্ঞেস করার দরকার নেই, যা বোঝার আমি আগে থেকেই বুঝে গেছি। এসব কথা বলতেছে মুনি আর রিয়া। অন্যদিকে আকাশ বাড়িতে ফিরে দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখতে পেল লাইট নিভানো। এটা দেখে আকাশ বলতে লাগলো, রিয়া, এই রিয়া, তুমি কোথায়? সারা বাড়িতে লাইট জ্বালাওনি কেন রিয়া? আকাশ বারবার রিয়াকে ডাকতেছে। পুরো বাড়িতে লাইট জ্বালিয়ে চলে আসলো রুমের ভিতর। এসে দেখে রিয়া, লাগেজপত্র কোনো কিছু নেই। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এই মেয়েটা হঠাৎ কোথায় গেছে তার লাগেজপত্র নিয়ে? এসব ভাবতে ভাবতে আকাশ তার পকেট থেকে ফোনটা বের করে রিয়াকে কল দিতে রিয়ার ফোন টেবিলের উপর থাকে, বেজে উঠল। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, এই মেয়েটা কোথায় গেল? এখন আমি এই মেয়েটাকে কোথায় খুঁজবো? হায় আল্লাহ, আমি তাকে বলে দিলাম না কেন? কালকে যে ফোন দিয়েছিল সে তার মামাতো বোন আমার সাথে মজা করে এইসব বলেছে। আকাশ টেনশনে পড়ে গেল। বেশ কিছুক্ষণ পর আকাশ ফোন দিল তার মায়ের কাছে, কিন্তু তার মায়ের সাথেও আজকে সারাদিন কথা হলো না রিয়ার। সবাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করে ফেল, কিন্তু কারো কাছে রিয়া নেই। এদিকে রিয়া ঘুমিয়ে পড়েছে, অন্যদিকে আকাশ রিয়াকে খুঁজে বেড়াচ্ছে। সারাত পার হয়ে গেছে। আকাশ চলে আসলো থানায়। ভিতরে প্রবেশ করে বলতে লাগলো, স্যার, আমার স্ত্রী হারিয়ে গেছে। আমরা মাত্র 8 দিন হয়েছে ঢাকা শহরে এসেছি। কালকে তাকে আমি বাসায় রেখে অফিসে গিয়েছিলাম। বাসায় গিয়ে দেখি সে নেই। সব জায়গায় খুঁজে ফেলেছি কিন্তু কোথাও পাই নাই তাকে। এখন দেখেন, পরকীয়া যুক্ত আপনার হয়তো বউ পরকীয়া করে অন্য ছেলের সাথে চলে গেছে। স্যার, সে যদি পরে গিয়ে করে চলেও যায় তারপরেও আপনি তাকে খুঁজে বের করবেন, এটা আপনাদের কর্তব্য। হ্যাঁ, আমরা তো আপনাদের গোলাম বের করার জন্য তো সবসময় প্রস্তুত থাকি। আপনার স্ত্রীর একটা ছবি আর নাম ঠিকানা সবকিছু দিয়ে এরপরে বাসায় চলে যান। যদি কোনো খোঁজ পাই তাহলে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেব। ঠিক আছে স্যার। আকাশ বাড়িতে না গিয়ে সোজা চলে আসলো বাস স্ট্যান্ডে। রিয়ার একটা ছবি বের করে দেখি কয়েকজনকে দেখানোর পর কেউ বলতে পারলো না। হঠাৎ একটা বাস ড্রাইভার আকাশকে ডাক দিয়ে বলতে লাগলো, ভাই এদিকে আসেন, ছবিটা একবার দেখি। আমার মনে হয় এই মেয়েটাকে আমি দেখেছি। এই দেখেন ভাই, একটু ভালোভাবে দেখে একটু বলেন সে কোথায় গেছে? আপনাদের এইখান থেকে কোথাও গেছে নাকি? ভাই সে কালকে তো এখানে এসেছিল, কিন্তু কালকে গাড়ি দিয়ে কোথাও যায়নি। একটা মেয়ে তাকে নিয়ে গিয়েছিল। এইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলেছিল। তাদের দেখে তো বোঝা যাচ্ছিল অনেক পরিচিত, কিন্তু পরে ওরা কোথায় গেছে এটা আমি বলতে পারছি না। কোনো দিক দিয়ে গেছে এটা একটু বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে খুব ভালো হতো। আর কি গাড়ি দিয়ে গেছে এটা যদি একটু বলেন। ওই যে সামনে একটা রিক্সা স্ট্যান্ড আছে, ওইখানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। ওই দিকে গিয়েছিল, আমি দেখেছি। পরে কোথায় গেছে এটা আমি জানি না। ধন্যবাদ আপনাকে। আকাশ ধন্যবাদ দিয়ে চলে আসলো রিক্সা স্ট্যান্ডে। সব রিক্সাওয়ালাকে দেখাতে লাগলো। এমন সময় একটা রিক্সাওয়ালা বলতে লাগলো, ভাই, আমি দেখেছি ওনাকে। একটা মেয়ের সাথে একটা বাড়িতে গিয়েছে আমার রিক্সায় করে। আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারবো ওই বাড়িতে। হ্যাঁ ভাই, চলেন একটু। রিক্সাওয়ালা আকাশকে নিয়ে চলে আসলো মুন্নিদের বাসার সামনে। আকাশ রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার ভাড়া দিয়ে বাড়ির সামনে এসে কলিং বেল দিতে বেশ কিছুক্ষণ পর মুন্নির আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি বাবা তুমি, আর এখানে কি চাই? আন্টি, এই বাড়িতে কি রিয়া নামের মেয়ে এসেছিল কালকে? হ্যাঁ, রিয়া নামের মেয়ে তো এসেছে। সে তো আমার মেয়ের বান্ধবী। তুমি একটু ভিতরে এসে বসো, আমি তাদের দুজনকে ডাক দিতেছি। দেখো তো তুমি যাকে খুঁজতেছো এই রিয়া নাকি? আকাশ সোফায় এসে বসে পড়তে বেশ কিছুক্ষণ পর মুন্নি এবং রিয়া নিচে চলে আসলো। রিয়া আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার খোঁজ পেয়েছেন আর এখানে এসেছেন কেন? আমি আপনার সাথে থাকবো না, আপনি চলে যান। আকাশ রিয়ার সামনে এসে দাঁড়িয়ে ঠাস ঠাস করে রিয়ার গালে দুইটা চড় মেরে দিয়ে বলতে লাগলো, একবারও কি জিজ্ঞেস করার দরকার পড়লো না? আপনাকে কালকে রাতে কল দিয়ে এই কথা বলেছে? আপনার চাচাতো বোন কালকে রাতে কল দিয়ে এই কথা বলেছে আপনাকে একটু রাগিয়ে দেওয়ার জন্য। আর আপনি কিনা আমার কাছে থেকে অনুমতি না নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন।
দুলা ভাই, কালকে আমি রিয়াকে বলছিলাম তুই একবার ফোন দিয়ে জিজ্ঞেস কর যে ওইটা কে ছিল, কিন্তু রিয়া কল দেয় নাই আপনাকে। আর আপনি আমাদের বাসা চিনলেন কিভাবে? আমি সেই কালকে রাত থেকে তাকে খুঁজে বেড়াচ্ছি। সকালবেলা থানায় গিয়ে জিডি করে এসেছিলাম। পরে বাস স্ট্যান্ডে এসে সবাইকে রিয়ার ছবিটা দেখাতেই সবাই বলে দিল রিক্সা স্ট্যান্ডে আসার জন্য। ওইখানে এসে রিয়ার পিক দেখাতেই কালকে যে রিক্সাওয়ালা আপনাদেরকে নিয়ে এসেছিল সে আমাকে নিয়ে এসেছে এখানে। রিয়া চুপচাপ দাঁড়িয়ে আকাশের কথাগুলো শুনছে। আকাশের কথা শেষ হতেই মুনির আম্মু বলতে লাগলো, আকাশ, যেহেতু তুমি চলে এসেছো, থাকো এখানে, আমি রান্না করি, দুপুরে একবার খাওয়া দাওয়া করে এরপর বাড়িতে যাবে। রিয়া, আকাশকে নিয়ে রুমে যাও, ফ্রেশ হতে দাও। আকাশকে কালকে রাত থেকে মনে হয় টেনশন করছিল অনেক। রিয়া আকাশকে নিয়ে চলে আসলো রুমে। আকাশ ফ্রেশ হয়ে ক্লান্ত শুইনি বিছানায় পিঠ ঠেকিয়ে বলতে লাগলো, আর কখনো যদি আপনি আমার অনুমতি ছাড়া বাহিরে বের হয়েছেন তখন আপনার খবর আছে। আজকে তো কিছু বললাম না এখানে এসেছেন বলে। সরি, আমি বুঝতে পারি নাই। আমি ভাবছিলাম ওইটা আপনার গার্লফ্রেন্ড হবে, এটার জন্যই আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। আকাশ কিছু বলতে যাবে এমন সময় তার ফোনটা বেজে উঠল পকেট থেকে। ফোনটা বের করে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করে তার আম্মুকে বলতে তার আম্মু ও চিন্তামুক্ত হলো। দুপুরে খাওয়া দাওয়া করে আকাশ রিয়াকে নিয়ে চলে আসলো বাসায়। বাড়ির ভিতরে ঢুকে আকাশ রিয়াকে জড়িয়ে ধরে রিয়ার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। এদিকে রিয়া আকাশকে জড়িয়ে ধরে লিপ কিস করতেছে। বেশ কিছুক্ষণ এভাবে লিপ কিস করার পর আকাশ রিয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, চলেন আজকে আপনাকে অজ্ঞান বানিয়ে এরপরে ফ্রিজের ভিতরে রেখে দিব যাতে আপনি আর কোনোদিন কোথাও না যাইতে পারেন। রিয়া, তুমি কি রেডি আছো? রেডি থাকলে বলো, আমি আমার কাজ শুরু করব। কান্না করবে না কিন্তু। না, এখন আপনি আপনার কাজ ভালোভাবেই করতে পারেন। আকাশ রিয়ার মুখে এই কথা শুনে তার কাজ শুরু করলো। দীর্ঘ 5 ঘন্টা রিয়াকে আদর করার পর ছেড়ে দিয়ে রিয়ার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। এদিকে রিয়া আকাশের মাথায় হাত বুলিয়ে দিতেছে আর বলতেছে, আকাশ, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? আমার কিন্তু অনেক ভয় হয় যদি তোমার ভাইয়ের মতো তুমিও আমাকে ছেড়ে চলে যাও, তখন কিন্তু আমি নিজের কিছু একটা করে ফেলবো। একদম চুপ। আমি কি তোমাকে বলেছি আমি কখনো তোমাকে ছেড়ে চলে যাব? আমি তো এটা বলি নাই। আর হুটহাট করে এইভাবে কোথাও চলে যাবে না। আগে জিজ্ঞেস করবে কে কল দিয়েছিল বা কি হয়েছে। ঠিক আছে, এখন ঘুমাও। আজকে তো আবার শুক্রবার, আজকে অফিস নেই, আজকে সারাদিন ঘুমাবে। আকাশ রিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। রিয়া আকাশকে বালিশে শুয়ে দিয়ে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে এসে রান্না করতে লাগলো। রান্না করা শেষ করে রুমে এসে দেখে আকাশ ঘুম থেকে উঠে গেছে। আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আকাশ, একটু আদর করবে আমাকে? আমি আদর খাবো। কি ব্যাপার, এখন আদর আদর করতেছেন? আপনার মতলবটা ঠিক লাগতেছে না। সত্যি করে বলেন তো কি হয়েছে? কি হবে আবার? আমি বলেছি যখন আদর করতে হবে আদর করো, এত কথা বলো কেন? আদর করবে মানে আদর করবে। আকাশ আবারও 1 ঘন্টা রিয়াকে আদর করে বিছানা থেকে উঠে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে রিয়াকে বলতে লাগলো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবার খাবো। তুমি গিয়ে খাবার টেবিলে বসো, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসতেছি। আকাশ চলে গেল নিচে। এদিকে রিয়া ফ্রেশ হয়ে নিচে এসে আকাশকে খাইয়ে দিতে লাগলো আর আকাশ রিয়াকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে দুজন বসে বসে কিছুক্ষণ টিভি দেখে চলে আসলো রুমে। আকাশ বিছানায় শুয়ে আছে আর ফোন টিপতেছে। অন্যদিকে রিয়া তার আম্মুর সাথে কথা বলতেছে। কথা বলা শেষ করে দুজন বসে আছে। এমন সময় আকাশ রিয়ার কোমর জড়িয়ে ধরতে রিয়া বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি কি আবারও আদর করার জন্য প্রস্তুতি নিচ্ছ নাকি? আমি কিন্তু এখন আর কিচ্ছু করতে পারবো না, আমার শরীর একেবারে ব্যথা হয়ে আছে। প্লিজ এখন আর কিছু করো না। না, এখন কিছু করব না। রিয়া, চলো দুইজন গোসল করে আসি, আবার তো নামাজ পড়তে হবে, আর 10-15 মিনিট বাকি রয়েছে। হ্যাঁ চলো। বেশ কিছুক্ষণে এইভাবে যাওয়ার পর আকাশ রিয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো। দুজন গোসল করে এসে রেডি হয়ে আকাশ চলে গেল মসজিদে। এদিকে রিয়া বাসায় নামাজ আদায় করে আকাশের জন্য খাবার রান্না করতে লাগলো। রান্না করা শেষ করে বসে আছে এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল।
রিয়া গিয়ে দরজা খুলতে দেখতে পেল আকাশ দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, ভেতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আকাশ বাড়ির ভিতরে এসে খাবার টেবিলে বসে পড়ল। দুজন দুজনকে খাবার খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে পৌঁছে আছে এমন সময় আকাশ বলতে লাগলো, রিয়া চলো রেডি হয়ে আসি, তোমাকে নিয়ে ঘুরতে যাব। শাড়ি পরবো নাকি বোরকা পরবো? তোমার না কালো বোরকা আছে, ওইটা ভালোভাবে পরবে যাতে দেখতে অনেক সুন্দর লাগে। চলো এখন দুইজন রেডি হয়ে আসি। এই বলে দুজন চলে আসলো রুমে। রেডি হয়ে বসে আছে রিয়া। আকাশ রিয়াকে নিয়ে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে ঘুরতে লাগলো। রিক্সা সন্ধ্যা 6টা। দুজন ফুচকা খাইতেছে এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, কিরে আকাশ, রিয়ার সাথে আবার তোর কি হয়েছে? রিয়ার ফোন বন্ধ কেন? রিয়া কোথায়? রিয়া তো আমার সাথেই আছে, তাকে নিয়ে একটু ঘুরতে এসেছিলাম। আর তার ফোন তো মনে হয় বাসায় রেখে এসেছে। এই নাও কথা বলো। রিয়া এই নাও, আম্মু কল দিয়েছে, আম্মুর সাথে কথা বলো। রিয়া আকাশের আম্মুর সাথে কথা বলে কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে এমন সময় আকাশ রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রিয়া তুমি কি একটু আমার কোলে বসবে? আমি তোমাকে আদর করব। এখন আমি বুঝতে পারবো না, আমার খুব ক্লান্ত লাগতেছে। আমি এখন শুয়ে পড়বো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আমি তোমাকে ঘুমাতে দিলে তো তুমি ঘুমাবে? তোমাকে তো আজকে আমি এমন মাইর মারবো যাতে কালকে তুমি বিছানা থেকে উঠতে না পারো। সকালে যেতে আমি রান্না করে দিয়ে এরপরে অফিসে যেতে পারি। বললেই হলো নাকি? তুমি গতকালকেও আমাকে এরকম করেছো, কোনো রকম সামলে নিয়েছি নিজেকে। আজকে আর এমনটা করতে দিচ্ছি না জনাব, তাড়াতাড়ি ঘুমান। আমি যখন একবার বলে দিয়েছি তখন তো করতেই হবে। তাড়াতাড়ি কাছে আসো, তোমাকে আদর করব। রিয়া দৌড়ে নিচে যেতে যাবে এমন সময় আকাশ পিছন থেকে রিয়াকে জাপটে ধরে বিছানায় শুয়ে দিল। আর রিয়ার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, মিস রিয়া চৌধুরী এমন কইরেন না। এমন করলে কিন্তু আপনার কষ্ট হবে, তখন কিন্তু আমি আর কিছু করতে পারবো না। আমাকে বললেও কিন্তু আমি কিছু করব না। আপনি খুব দুষ্টু একটা লোক, আপনার সাথে ঘুমানো যাবে না। আর জামাইয়ের সাথে ঘুমাবেন না? কার সাথে ঘুমাবেন তাহলে? আমার সাথে তো ঘুমাতেই হবে। এখন তাড়াতাড়ি আসেন। এই বলে আকাশ রিয়াকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ বলতে লাগলো, মিস রিয়া। ইস লুচ্চা বেটা, বলতেছে কি এইসব আমার তো মনে চাইতেছে এখন আপনাকে গলার টিপে মেরে ফেলতে। প্রতিদিন আদর করেও শখ মেটে না নাকি? পরীর মতো একটা বউ যদি ঘরের ভিতরে থাকে তাকে কি আদর না করে থাকতে পারি? রেডি থাকেন। ঠিক আছে। আকাশ রিয়াকে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ আদর করার পর আকাশ রিয়াকে ছেড়ে দিতে রিয়া বলতে লাগলো, কি ব্যাপার, ছেড়ে দিয়েছো কেন? ভালো লাগতেছে না নাকি আদর করতে? বলে আকাশ বিছানা থেকে উঠে কি যেন নিয়ে আসলো। থাক, ওইসব আপনাদের শুনতে হবে না। কি নিয়ে এসেছে রাত 2টা অবধি রিয়াকে আদর করে ঘুমিয়ে এসে পাড়ি জমালো দুজন। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে রিয়া এখনো ঘুমাচ্ছে। এটা দেখে আকাশ চলে আসলো নিচে। টেবিলের উপর থেকে রুটি খেতে লাগলো আর রান্না করতে লাগলো। আকাশ রান্না করতেছে এমন সময় রিয়া ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। এসে দেখে আকাশ রান্না বসিয়ে দিয়েছে। এটা দেখে রিয়া বলতে লাগলো, তুমি রান্না করতেছো কেন? আমাকে একবার ডাক দিতে, আমিই তো উঠে যেতাম। আমার ছেলে, এটার জন্য আমি তোমাকে ডাক দেই নাই। আর ডাক দিয়ে কি করব? রাতে তো অনেক পরিশ্রম করেছো তুমি, এটার জন্য আরো ডাক দেই নাই। যদি ক্লান্ত থাকো তাই। তুমি তাহলে রান্না করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। শরীরটাও ব্যথা করতেছে অনেক। আকাশ রিয়ার দিকে মুচকি একটা হাসি দিয়ে রান্না করতে লাগলো। এদিকে রিয়া ওয়াশরুমে এসে গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার গাড়ির মধ্যে 2টা কামড়, 2 সাইডে, বুকে এবং আরো অন্যান্য জায়গায়। এসব দেখে রিয়া মনে মনে বলতে লাগলো, আকাশ যদি আমার সাথে এরকম করে খুশি থাকে তাহলে আমিও খুশি। আমার বাবাকে খুশি রাখতে পেরেছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই বলে রিয়া ড্রেস চেঞ্জ করে চলে আসলো নিচে। আকাশের সাথে খাবার খেয়ে আকাশকে বিদায় করে রুমে এসে ঘুমিয়ে পড়ল। দুপুরে আকাশের ফোন কলের শব্দে ঘুম ভেঙে গেল। আকাশের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে নিল। দেখতে দেখতে এভাবেই 4টি মাস কেটে গেল।
আকাশ এখন আগের চাইতে অনেক বেশি রিয়াকে ভালোবাসে। রাতে রিয়া আকাশকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আকাশ, কালকে তো শুক্রবার, তুমি একটু ফার্মেসি থেকে কিট এনে আমাকে দিও তো। আমার কেন যেন মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। মানে তুমি প্রেগনেন্ট? ইয়াহু! আরে পাগল, আমি এতটাও শিওর না, তাই তো বলেছি কালকে নিয়ে আসো, এরপর দেখে তোমাকে জানাবো। তুমি শুয়ে থাকো, মাত্র 11টা বাজে। আমি এখনই যাইতেছি আর এখনই আসতেছি। এই পাগল, শোনো, আরও যেতে হবে না। শোনো, যা, পাগল তো দেখে চলে গেছে। আকাশ রুম থেকে বের হয়ে চলে আসলো নিচে। মেন গেট খুলে ফার্মেসির দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ফার্মেসিতে। একটা কিট নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। দুজন বিছানায় শুয়ে আছে। রাত প্রায় 1টা। রিয়া আকাশের কাছ থেকে কিট নিয়ে চলে আসলো ওয়াশরুমে। বাকিটা নাই বললাম, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। বেশ কিছুক্ষণ পর হাসি মুখে ওয়াশরুম থেকে বের হয়ে চলে আসলো আকাশের কাছে। আকাশের সামনে কিট ধরতেই আকাশ এক লাফ দিয়ে নিচে এসে রিয়াকে কোলে তুলে ঘোরাতে লাগলো আর বলতে লাগলো, ইয়াহু! আমাদের বেবি হবে। আমার কত দিনের ইচ্ছা, আমি আমার বেবিকে কোলে নিব। রিয়া, তুমি আমার আশা পূর্ণ করেছো। হ্যাঁ, এখন অনেক হয়েছে, নামান। আর রাত কম হয় নাই, এখন ঘুমান। কালকে আপনি অফিস থেকে বিকালবেলা তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসবেন বাসায়। এরপর না হয় আমরা ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে আসবো। পরে ডাক্তার যা বলবে তার নির্দেশ অনুযায়ী চলতে হবে। ঠিক আছে, এখন তাহলে ঘুমাও। আজকে আর আদর করব না তোমাকে। এই বলে আকাশ আর রিয়া চলে আসলো বাসায়। আকাশ রিয়াকে বিছানায় শুইতে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। পরের দিন আকাশ সকালে সব কাজ নিজের হাতে করে দিয়ে চলে আসলো অফিসে। দুপুর 1টা অবধি কাজ করে ছুটি নিয়ে বাসার দিকে রওনা দিল। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে হাসপাতালের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো হাসপাতালে। ডাক্তার কিছু চেক আপ দিয়ে দিতেই দুজন চেক আপ করে চলে আসলো ডাক্তারের কেবিনে। প্রায় 30 মিনিট বসে থাকার পর ডাক্তার হাতের রিপোর্ট নিয়ে বলতে লাগলো, মিস্টার আকাশ চৌধুরী, আপনার স্ত্রী 3 মাস চলতেছে। আপনারা এখন খুব সাবধানে চলাফেরা করবেন। ঠিক আছে ডাক্তার, আর আপনাকে অনেক ধন্যবাদ। এখন তাহলে আমরা যাই। এ বলে আকাশ আর রিয়া চলে আসলো বাসায়। আকাশ রিয়াকে বিছানায় শুয়ে দিয়ে রিয়ার ঠোঁটের সাথে আলতো করে চুমু দিয়ে বলতে লাগলো, রিয়া, এখন থেকে তুমি যখন আদর করতে বলবে আমি তখন তোমাকে আদর করব। এর আগে আমি তোমাকে আদর করব না। এখন তো 3 মাস চলতেছে, এখন তুমি আদর করতে পারো। ঠিক আছে, তবে আজকে আদর করব না, কালকে আদর করব। আর এখন থেকে সপ্তাহে 2 দিনে দূর করব। ঠিক আছে। আর আম্মু আব্বুকে ফোন দিয়ে বলে দাও আমাদের যে বিয়ে হবে। কালকে ওরা তো চলে আসবে এই কথা শুনে। তোমাকে বলতে হবে না, আমি তাদেরকে আরো অনেক আগেই বলে দিয়েছি। তারা অলরেডি হয়তো রওনা দিয়ে দিয়েছে। কালকে তো অনেক রান্না করতে হবে, তুমি তো রান্না করতে পারবে না বেশি। আর ওরা সকাল সকাল চলে আসবে, আমি না হয় বাজার করে এনে দিব। এরপর আম্মু। না, ডাক্তার তো বলেছে এখন কাজ কম করলে তেমন বেশি সমস্যা হবে না, কাজ কাম করতে পারবো। এখন তো তেমন বেশি রাত হয় নাই, বাজারে গিয়ে দেখে আসো মুরগি আছে নাকি। আশা করি বাজারে মুরগি থাকবে। আর পাশে গরুর মাংসের দোকান আছে, ওই দোকানদারকে বলে আসবে কালকে 10 কেজি মাংস দেওয়ার জন্য। সকাল সকাল যাতে পাঠিয়ে দেয় বাসায়, বলে আসবে। না হয় রান্না করবে। ঠিক আছে, আমি বাইরে যাইতেছি, তুমি ঘুমাও। আমি চলে আসব কিছুক্ষণের মধ্যে। তুমি যাও, আমি টিভি দেখবো এখন। তুমি আসলে এরপর তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আচ্ছা, তাহলে তুমি শুয়ে থাকো, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব। এ বলে আকাশ চলে আসলো বাজারে। দোকান থেকে সবকিছু নিয়ে রিয়াকে ভালোভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রিয়ার সাথে সাহায্য করতে লাগলো কাজে। বেশ কিছুক্ষণ সাহায্য করার পর হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আকাশ গিয়ে দরজা খুলতে দেখতে পেল তার আম্মু এবং তার শাশুড়ি আম্মু আরও অনেকেই দাঁড়িয়ে আছে। সবাইকে বাড়ির ভিতরে নিয়ে আসলো। আকাশের আম্মু রান্না করতে লাগলো। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। খাওয়া দাওয়া করে সবাই বসে গল্প করতে লাগলো। আকাশ, এখন রিয়াকে এখানে রাখা যাবে না, রিয়াকে বাড়িতে নিয়ে যেতে হবে। এখানে রাখলে পরে যদি কোনো সমস্যা হয়, তুই তো আবার সারা দিন অফিসে থাকিস। আম্মু কয়টা মাস এখানে থাকুক, এরপর আমি নিজে দিয়ে আসবো বাড়িতে। আর না হয় তোমাদেরকে এখানে নিয়ে আসবো যাতে তোমরা রিয়ার দেখাশোনা করতে পারো। ঠিক আছে। আকাশ এবং বাকি সবাই টুকটাক কথা বলতে লাগলো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরও 6 মাস। রিয়াকে সবাই নিয়ে চলে আসলো হাসপাতালে।
রিয়ার প্রথম বেবি হবে, এটার জন্য কেউ চাইছে না রিয়া যাতে কোনো কষ্ট পাক। আকাশ সবসময় এইটা ওইটা এনে দিতেছে। রাতে ডাক্তার দেখে বলতে লাগলো, আপনার স্ত্রী হয়তো আজকে রাতে অপারেশন করতে হবে বা কালকে অপারেশন করতে হবে, তবে শিওর নেই, যে কোনো সময় ব্যথা করতে পারে। ব্যথা ওঠার সাথে সাথে অপারেশন করতে হবে। ঠিক আছে ডাক্তার, আপনারা যেভাবে বলবেন সেভাবেই করব আমরা। আকাশ ডাক্তারের সাথে কথা বলতে লাগলো। রাত 2টা, এমন সময় রিয়া চিৎকার করে উঠলো। রিয়ার চিৎকার শুনে পাশে কেবিন থেকে নার্স তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসলো রিয়ার কাছে। এসে দেখে রিয়ার ব্যথা উঠে গেছে। নার্স তাড়াতাড়ি রিয়াকে নিয়ে চলে আসলো অপারেশন থিয়েটারে। দেখো 35 মিনিট পর দুজন নার্স 3টা বেবি নিয়ে চলে আসলো আকাশের সামনে আর বলতে লাগলো, আপনার 3টা বেবি হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, মা এবং 3 জন সুস্থ আছে। আকাশ তো মহা খুশি, তার এই খুশি দেখে কে। আকাশ 3টা বেবিকে কোলে নিয়ে আবারও তার আব্বু আম্মুর কাছে দিয়ে দিল। 10 মিনিট পর রিয়াকে কেবিনে শিফট করা হতে আকাশ চলে আসলো কেবিনে। কেবিনের ভিতরে সবাই ভিতরে ঘোরাঘুরি করতেছে। এমন সময় রিয়ার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরতে রিয়া বলতে লাগলো, আমার বেবি কোথায় আকাশ? আমি আমার বেবিদের দেখবো। হ্যাঁ দেখতে পারবে, আমাদের 3টা বেবি হয়েছে। আম্মু আব্বু বেবিগুলো নিয়ে আসো। 3টা বেবিকে শুয়ে দিয়ে সবাই চলে গেল বাহিরে। আকাশ রিয়ার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলতে লাগলো, রিয়া আমি অনেক খুশি আমাকে এত বড় উপহার দেওয়ার জন্য। দুজন কষ্ট করেছে বলেই তো আমাদের এত বড় একটা পরিবার হয়ে গেছে। এখন আমাকে আদর করো, আমি আদর খাবো। আজকে কতদিন হয়ে গেছে তুমি আমাকে ভালোভাবে আদর করো না। বাসায় নিয়ে এরপর আদর করব। আজকে না হয় আমরা এখানে ব্রেক নেই। সবাইকে আর কি বলবো, আমাদের তো বেবি হয়ে গেছে। আবার বাসর করে কি কি হয়েছে এসব কিছুই বলে দিয়েছে, আর বলতে পারবো না। আজকে গল্পটা এখানেই সমাপ্ত করলাম। পাঠক পাঠিকা গল্পটা কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ।